গল্পের শুরুতে আমরা দেখি একটি রহস্যময় দ্বীপ যেখানে হঠাৎ করেই মেঘ চিরে অনেকগুলো সামরিক হেলিকপ্টার নেমে আসে। আসার সাথে সাথেই শুরু হয় তাণ্ডব। সৈন্যরা হেলিকপ্টার থেকে একের পর এক বোমা ছুঁড়তে থাকে, যেগুলো জঙ্গলের গভীরে গিয়ে বিস্ফোরিত হয়। পশুপাখিরা ভয়ে পালাতে শুরু করে, কিন্তু এই ভয়ঙ্কর বিস্ফোরণ থেকে বাঁচার কোনো উপায় নেই তাদের। পুরো দ্বীপ জুড়ে বিনা কারণে বোমা বর্ষণ চলতেই থাকে। কিন্তু সৈন্যরা যখন নিজেদের জয় নিয়ে উৎফুল্ল হতে শুরু করেছে, ঠিক তখনই একটি বিশাল গাছ বাতাসে উড়ে এসে একটি হেলিকপ্টারের সাথে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যে সেটি ধ্বংস হয়ে যায়। এরপর বাকি সৈন্যদের ওপরও শুরু হয় এক অজানা প্রাণীর আক্রমণ। মৃত্যু একদম সামনে এসে যাওয়ার মুহূর্তে তারা দেখে একটি বিশাল চোখ তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এটি আসলে এই দ্বীপের রক্ষক, কিংকং। সে একটি হেলিকপ্টার নিজের হাতে ধরে ফেলে এবং রাগে হাঁ করে একজন সৈন্যকে জ্যান্ত গিলে ফেলে। সৈন্যদের চোখ ভয়ে কপালে উঠে যায়। এত বিশাল প্রাণী তারা কখনো দেখেনি। কিন্তু ভয় পাওয়ার বদলে টাকলা মেজরের ইশারায় তারা কংকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তার উপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। কিন্তু বুলেটগুলো তেমন কোনো ক্ষতি করতে পারে না। বাধ্য হয়ে কং নিজের হাত তুলে বুলেট আটকাতে শুরু করে, আর এটাই তাকে আরও বেশি খেপিয়ে দেয়। রাগে গর্জন করতে করতে সে একটি হেলিকপ্টারে জোরদার ঘুষি মারে, আর মুহূর্তের মধ্যে সেটি মাটিতে আছড়ে ধ্বংস হয়ে যায়। এরপর সে দ্বিতীয় হেলিকপ্টার ধরার চেষ্টা করে, কিন্তু ঘুরতে থাকা পাখার ব্লেড তার হাত মারাত্মকভাবে কেটে দেয়। ব্যথায় কং দ্রুত হাত সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে সেই হেলিকপ্টারের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। পাইলটের শত চেষ্টা সত্ত্বেও সেটি ঘুরতে ঘুরতে জঙ্গলে গিয়ে ক্র্যাশ করে। কং গর্জন করে ওঠে এবং মাটিতে পড়ে যাওয়া হেলিকপ্টারের দিকে তাকায়। সেখানে থাকা সৈন্যরা আহত সঙ্গীদের বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কং শুধুমাত্র এক পা দিয়ে তাদের পিষে ফেলে। একটি হেলিকপ্টার কোনো মতে পালাতে শুরু করে। কং বিদ্যুতের গতিতে তার পিছু নেয়। তখনই টাকলা মেজর বাকি সৈন্যদের একসাথে আক্রমণের আদেশ দেয়, কিন্তু কং একটি বিশাল লাফ দেয় যাতে টাকলা মেজরের হেলিকপ্টার সামনে উড়তে থাকা অন্য একটি হেলিকপ্টারের সাথে ধাক্কা খায়। এই ধাক্কায় টাকলা মেজরের হেলিকপ্টার ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে যায়। কং মাটিতে পালাতে থাকা সৈন্যদের পিষে ফেলতে শুরু করে। জীবন বাঁচাতে তারা বিজ্ঞানীদের সাথে লুকিয়ে পড়ে, কিন্তু বিজ্ঞানীরা বিপদ আঁচ করে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তবে ভাগ্যক্রমে টাকলা মেজর কোনো মতে বেঁচে বের হতে পারে। হেলিকপ্টার থেকে বাইরে এসে সে দেখে কং তার সঙ্গীর হেলিকপ্টার এক ঝটকায় তুলে নিয়েছে। সে কেবল অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর কং সেই হেলিকপ্টার অন্যটির ওপর ছুঁড়ে মারে। রাগে কং লাফ দিয়ে আরও একটি হেলিকপ্টার ভেঙে ফেলে। টাকলা মেজর রাগ আর বিস্ময় নিয়ে তাকে দেখছিল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না সে। কিন্তু আসলে ভুলটা টাকলা মেজরেরই ছিল, কারণ কিছুক্ষণ আগে তার কথাতেই বিজ্ঞানীদের একটি দল লক্ষ লক্ষ বছর ধরে লুকিয়ে থাকা স্কাল আইল্যান্ডের খোঁজে এগিয়ে চলেছিল। গবেষকদের মতে স্কাল আইল্যান্ড একটি বিশাল ঝড়ের ভেতরে লুকিয়েছিল। তাই চোখের পলক না ফেলে টাকলা মেজর তার দল নিয়ে সরাসরি ঝড়ের দিকে এগিয়ে যায়। ডজন ডজন হেলিকপ্টার কোনো ভয় ছাড়াই ঝড়ের ভেতর ঢুকে পড়ে। কিন্তু যত কাছে যাচ্ছিল, ঝড় তত ভয়ঙ্কর হয়ে উঠছিল। ঝড়ের ভেতর ঢুকতেই ঘন অন্ধকার নেমে এলো। হেলিকপ্টারগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে গেল এবং সব যন্ত্রপাতি কাজ বন্ধ করে দিল। কিন্তু টাকলা মেজর শান্ত থেকে সৈন্যদের এগিয়ে যাওয়ার আদেশ দিল। অবশেষে হেলিকপ্টারগুলো মেঘ ভেদ করে বাইরে বেরিয়ে এলো এবং সামনের দৃশ্য একদম পরিষ্কার হয়ে গেল। তারা একটি খোলা আকাশে পৌঁছে গেছে। বাকি হেলিকপ্টারগুলো ধীরে ধীরে মেঘ থেকে বেরিয়ে এলো এবং সামনে দেখা দিল একটা রহস্যময় দ্বীপ। এটাই ছিল সেই গোপন দ্বীপ যার খোঁজ সরকার হাজার হাজার বছর ধরে করছিল। দূর দূরান্ত পর্যন্ত পাহাড়, অসাধারণ সুন্দর দৃশ্য। হেলিকপ্টারগুলো ছোট জায়গা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু যখনই একজন পাইলট কিছু বোমা ফেলল, বিস্ফোরণে পুরো দ্বীপ কেঁপে উঠল এবং ঘুমিয়ে থাকা কিংকং জেগে উঠল। এরপরের ঘটনা আমরা আগেই দেখেছি। কং একে একে সব হেলিকপ্টার ধ্বংস করে চুপচাপ অদৃশ্য হয়ে গেল। হেলিকপ্টারগুলো আলাদা আলাদা জায়গায় পড়ায় সৈন্যরা ৩ ভাগে ভাগ হয়ে গেল। টাকলা মেজর বেঁচে থাকা সৈন্যদের জড়ো করল এবং শপথ নিল মারা যাওয়া সঙ্গীদের প্রতিশোধ সে অবশ্যই নেবে। অন্যদিকে মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া দ্বিতীয় দলটি বিজ্ঞানীদের সাথে দ্বীপে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পানির ওপর নড়াচড়া দেখা দিল। একটি বিশাল দৈত্যাকার মহিষ ধীরে ধীরে পানি থেকে বেরিয়ে এলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে সবার কাছে আসতে লাগল। কিন্তু সে ভীত মানুষদের ওপর হামলা করল না। কিছুক্ষণ দেখার পর ঘুরে আবার পানিতে চলে গেল। ভয় কাটিয়ে সবাই এগিয়ে যেতে থাকে এবং শীঘ্রই একটি জঙ্গলের ভেতর পৌঁছায়। সেখানে পাথরের দেওয়ালে হলুদ রং দিয়ে অদ্ভুত সব ছবি আঁকা।
সবাই সাবধানে ভেতরে এগোতে থাকে। উইভার নামের মেয়েটি ছবি তুলতে ব্যস্ত ছিল। হঠাৎ তার ক্যামেরায় একজন মানুষের মুখ দেখা গেল। ভয়ে সে জোরে চিৎকার করে উঠল। সাথে সাথে লুকানোর জায়গা থেকে একদল মানুষ বেরিয়ে এলো। তাদের শরীরের রং আর পাথরের দেওয়াল এতটাই মিশে গিয়েছিল যে কেউ তাদের টেরই পায়নি। আদিবাসী লোকেরা বল্লম নিয়ে সবাইকে ঘিরে ধরল। এই অদ্ভুত মানুষদের দেখে কেউ গুলি করার সাহসও পেল না। কিছুক্ষণ পর আদিবাসীদের নেতা এলো। দুই পক্ষের মধ্যে যখন উত্তেজনা বাড়ছিল, তখনই এক বড় দাড়িওয়ালা বৃদ্ধ লোক এগিয়ে এলো, যার নাম মারল। সে সবাইকে অস্ত্র নামিয়ে রাখতে বলল। কিন্তু সবাই অবাক, সে হিন্দি ভাষায় কথা বলছে কিভাবে। তখন সে জানালো সে এবং একজন জাপানি পাইলট 28 বছর আগে হেলিকপ্টার ক্র্যাশের পর এই স্কাল আইল্যান্ডে আটকে গিয়েছিল এবং তখন থেকেই এখানে বাস করছে। এরপর মার্লো তাদের আদিবাসী গ্রামের কাছে নিয়ে গেল। সেখানে পানির উপর তৈরি একটি বিশাল ব্রিজ দেখল সবাই। মনে হলো ব্রিজটি বিশেষভাবে কিংয়ের আক্রমণ ঠেকানোর জন্য তৈরি করা হয়েছে। মার্লো সবাইকে নিয়ে আদিবাসী প্রধানের সাথে দেখা করালো এবং প্রধান তাদের কিছুদিন থাকার অনুমতি দিল। এরপর সে তাদের নিয়ে গেল উপজাতীয় লোকদের পবিত্র জায়গায়, যেখানে গল্পের মাধ্যমে সবাই জানতে পারল কিংকং এই দ্বীপের রক্ষক। সে সব সময় এই দ্বীপকে নানা ধরনের দানবের হাত থেকে রক্ষা করে আসছে। এখানকার উপজাতীয় লোকেরা কংকে দেবতা মনে করে। সে একাই থেকে চুপচাপ এই রহস্যময় দ্বীপকে বছরের পর বছর আগলে রাখছে। তার ওপর আরেকটি বিপজ্জনক দায়িত্বও আছে, মাটির নিচে থাকা ভয়ঙ্কর টিকটিকিগুলোর ওপর নজর রাখা। কিন্তু সাম্প্রতিক মানুষের বোমা বিস্ফোরণ মাটির নিচে ঘুমিয়ে থাকা সেই টিকটিকিগুলোকে জাগিয়ে তুলেছে এবং শীঘ্রই তারা এই দ্বীপের জন্য বড় বিপদ হয়ে উঠতে চলেছে। এদিকে ক্যাপ্টেন জেমস এবং তার দলকে যত দ্রুত সম্ভব হারিয়ে যাওয়া সঙ্গীদের কাছে পৌঁছতে হবে। তাই মার্লো তাদের ভাঙা হেলিকপ্টার দিয়ে তৈরি একটি জাহাজের কাছে নিয়ে গেল। কিন্তু উইভার তখন ফটোগ্রাফিতে মগ্ন। দেয়ালের বাইরে থেকে একটি শব্দ শুনে সে উঁচু কাঁটাওয়ালা দেয়াল পার হয়ে বাইরে চলে গেল। সেই দেয়াল টিকটিকিগুলোর হাত থেকে বাঁচার জন্যই তৈরি করা হয়েছিল। বাইরে গিয়ে সে দেখল একটি বড় মহিষ একটি হেলিকপ্টারের নিচে চাপা পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। সে মহিষটির কাছে গেল এবং হেলিকপ্টারটি সরানোর চেষ্টা করল, কিন্তু সেটি সরানো তার পক্ষে সম্ভব ছিল না। যখনই সে জোর দিচ্ছিল, হঠাৎ হেলিকপ্টারটি ওপরে উঠে গেল। সে যেন একটি পাতার মতো সেটি সরিয়ে দিয়েছে। উইভার ভয়ে পেয়ে গেল, কিন্তু কং তাকে কিছু বলল না এবং সেখান থেকে চলে গেল। এরপর আমরা টাকলা মেজর এবং তার দলকে দেখি। মুখের এপার ওপার বেরিয়ে গেছে। এটি আসলে বাঁশ নয়, বাঁশের মতো লম্বা পায়ের একটি বিশাল মাকড়সা। সব সৈন্য মাকড়সার ওপর গুলি চালাতে শুরু করল। সৈন্যদের গুলি থেকে বাঁচতে মাকড়সা নিজের জিভ দিয়ে একজন সৈন্যকে ওপরে টেনে নিল। পাশে দাঁড়ানো সৈন্যরা নিজের সঙ্গীর গায়ে গুলি লাগার ভয়ে ফায়ার করতে পারল না। তখন সেই আটকা পড়া সৈন্য ছুরি দিয়ে জিভ কাটতে শুরু করল। সবাই দ্রুত তলোয়ার বের করে মাকড়সার পায়ে হামলা করতে লাগল। মাকড়সার টলটলে টলে জিভ টানতে লাগল, কিন্তু সেই সৈন্য জিভ কেটে নিজেকে মুক্ত করে নিল। তখন টাকলা মেজর সবাইকে একসাথে ফায়ার করার হুকুম দিল। সবার একসাথে আক্রমণে বিশাল মাকড়সার বুক ঝাঁঝরা হয়ে গেল এবং তার শরীর মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু সে তখনও পুরোপুরি মরেনি, তাই টাকলা মেজর নিজের পিস্তল বের করে তাকে চিলতরে শেষ করে দিল। অন্যদিকে হারিয়ে যাওয়া এক সৈন্য নাম জ্যাক নদীতে মুখ ধুচ্ছিল। হঠাৎ একটা শব্দ শুনে সে তাকাল। কিংকং তার সামনে চলে এসেছে। সেই বিশাল যন্ত্রণা। সে এক মুঠো পানি তুলে ধীরে ধীরে পান করল। ঠিক তখনই কং কিছু একটা দেখতে পেল। এক ঝটকায় পানি থেকে একটি অক্টোপাস ধরে ফেলল। অক্টোপাসটি বেশ বড় ছিল, কিন্তু কংকে দুর্বল দেখে দ্রুত নিজের বাহু ছড়িয়ে তাকে পেঁচিয়ে ধরল, যেন এখানেই শেষ করে দেবে তাকে। কিন্তু কং বাঁধন ছাড়িয়ে জোরদার আক্রমণ ছিঁড়ে কাঁচাই চিবিয়ে খেল। খাওয়ার এই ধরন দেখে লুকিয়ে থাকা জ্যাক অবাক হয়ে গেল। পেট ভরার পর কিংকং বাকি অক্টোপাস রাতের খাবারের জন্য সাথে নিয়ে চলে গেল। এরপর জ্যাক ঘন জঙ্গলে একটি শুকনো কাঠের ওপর বসে টাকলা মেজরের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু ব্যাটারি শেষ হওয়ায় ওয়াকিটকি বন্ধ। তখনই শুকনো কাঠটি নড়তে শুরু করল। জ্যাক ভয়ে মাটিতে পড়ে গেল। পেছনে ফিরে দেখে সেই কাঠটি আসলে একটি বিশাল ফরিং, যা তার দিকে হামাগুড়ি দিয়ে আসছে। জ্যাক দ্রুত বন্দুক তুলে ফায়ার শুরু করল। ফরিংয়ের শরীর থেকে কাঠের গুঁড়ো উঠতে লাগল। জ্যাক তখনও ঠিকমতো শ্বাস নিতে পারেনি। হঠাৎ পেছনে কিছু একটা অনুভব করল। ঘুরে তাকাতেই একটি টিকটিকি তাকে গিলে ফেলল। এদিকে টাকলা মেজর সৈন্যদের নিয়ে এগিয়ে যেতে থাকল। একটি জলাভূমি এলাকা পার হওয়ার সময় সে দেখল সামনের গাছে একটি অদ্ভুত পাখি বসে আছে। মনোযোগ দিয়ে পাখিটির মুখ দেখেই সে সেটিকে গুলি করে মারল। গুলির শব্দ প্রতিধ্বনিত হতেই গাছের সব পাখি ভয়ে উড়ে গিয়ে কালো মেঘের মতো আকাশ ঢেকে দিল।
জলাভূমি পার হয়ে খোলা এলাকায় পৌঁছানোর পর তারা পাহাড়ের পাথরে একটি বিশাল রক্তমাখা হাতের ছাপ দেখতে পেল। এত বড় হাতের ছাপ শুধুমাত্র কিংই রাখতে পারে। টাকলা মেজর বুঝে গেল তারা সঠিক পথেই এগোচ্ছে। কংয়ের বিশাল পায়ের ছাপ অনুসরণ করে তারা এগিয়ে যেতে লাগল। অবশেষে তারা হারিয়ে যাওয়া বিজ্ঞানীদের সাথে দেখা পেল। টাকলা মেজর সিদ্ধান্ত নিল এখনও নিখোঁজ থাকা সঙ্গীকে খুঁজে বের করবে, কিন্তু তখনও তারা জানত না সেই সঙ্গীকে টিকটিকি আগেই শেষ করে দিয়েছে। এখন সবাই সেই টিকটিকিদের আস্তানার দিকে এগোতে লাগল। সেখানে পৌঁছে উপত্যকার ভেতরে সব জায়গায় ছোট বড় কঙ্কাল ছড়িয়ে থাকতে দেখল। মার্লো জানালো এই কঙ্কালগুলো কংয়ের বাবা মায়ের, যাদের টিকটিকিদের নেতা মেরে ফেলেছিল। সেই নেতার আকার কংয়ের চেয়েও বড়। একবার জেগে উঠলে সবার মৃত্যু নিশ্চিত। মার্লো সবাইকে ফিরে যেতে বলল, কিন্তু টাকলা মেজরের মাথায় তখন শুধু সঙ্গীকে খোঁজার চিন্তা। সে মার্লো সতর্কবার্তা উপেক্ষা করে সৈন্যদের নিয়ে ভেতরে চলে গেল। উপত্যকার মাঝখানে অনেক বিশাল প্রাণীর কঙ্কাল। কুয়াশার মাঝে তারা একটি বিশাল পায়ের ছাপ দেখল, যা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে এখানে আরব্য হচ্ছিল, এবং চারদিক থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছিল। ঘাবড়ে গিয়ে সবাই দৌড়াতে এবং বিশাল হাড়ের পেছনে লুকাতে শুরু করল। তখনই একটি বড় টিকটিকি কুয়াশা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। লম্বা জিভ বের করে শিকার খুঁজতে লাগল। এটাই ছিল সেই টিকটিকি যা কংয়ের আকারের সমান। সবাই হাড়ের পেছনে লুকিয়ে থাকার সময় টিকটিকিটি একটি টাটকা মানুষের কঙ্কাল উগড়ে দিল। কুয়াশার সুযোগ নিয়ে সবাই চুপি চুপি সরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু টিকটিকি মানুষের গন্ধ পেটেই একজনকে শিকার বানিয়ে নিল। সবাই টিকটিকির ওপর গুলি ছুড়তে শুরু করল, কিন্তু সে শিকার গিলে পালিয়ে গেল। অপেক্ষা করতে লাগল। তখনই মার্লো বিপদ আঁচ করে দ্রুত তলোয়ার তুলে নিল। সেই মুহূর্তেই টিকটিকি তার ওপর ঝাঁপিয়ে পড়ল। মার্লো এক কোপে তার একটি পা কেটে দিল, কিন্তু গতি তখনও কমেনি। সে সরাসরি মেশিনগান ধরা সৈন্যের ওপর হামলা করল এবং টিকটিকি জিভ দিয়ে পেঁচিয়ে তাকে গিলে ফেলল। এখন পরবর্তী লক্ষ্য উইভার। ঘাবড়ে গিয়ে সে দৌড়ে হাড়ের নিচে লুকিয়ে পড়ল। তখনই টাকলা মেজর আতিখা মুহূর্তে তাকে ঘিরে ফেলল। সুযোগ পেতেই উইভার সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু জ্বলন্ত টিকটিকি লেজ ঝাপটালো এবং একজন সৈন্য দূরে ছিটকে গিয়ে কংয়ের মাথার খুলির সাথে ধাক্কা খেল। গ্রেনেড ফেটে বিশাল বিস্ফোরণ হয়ে গেল। এর মাঝে একটি গ্যাস বোমাও ফাটল এবং বিষাক্ত গ্যাসে চারদিক হুলস্থুল পড়ে গেল। তার ওপর মারাত্মক কিছু পাখিও এসে চলল। তাদের আক্রমণে সবার অবস্থা খারাপ হয়ে গেল। মার্লো একটি তলোয়ার ছুড়ে দিল এবং ক্যাপ্টেন জেমস সেটি ধরে গ্যাস মাস্ক পরে অদ্ভুত পাখিদের মারতে মারতে একজন আটকে থাকা সৈন্যকে বাঁচিয়ে নিল। কিন্তু বিশাল টিকটিকি তখনও ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছিল এবং অসহায় সৈন্যরা শুধু দেখছিল। হঠাৎ টিকটিকি দ্রুত ক্যাপ্টেন জেমসের দিকে ঝাঁপিয়ে পড়ল। সঠিক মুহূর্তে উইভার লাইটার জেলে সেটি টিকটিকির পায়ে ছড়ে দিল। বিস্ফোরণে সেটি বাতাসে উড়ে গেল। আগুনের ঢেউ থামতেই দেখা গেল টিকটিকিটি মারা গেছে। কিন্তু তখনই মার্লো সবাইকে সতর্ক করল, এই বড় টিকটিকি একটাই নয়, আরও আছে। এখান থেকে সামনে এগোনো মানেই মৃত্যুর দিকে হাঁটা। কিন্তু টাকলা মেজর এগোটে নাছোড় বান্ধা, কারণ তার আসল উদ্দেশ্য কংকে মারা। দুই দলের মধ্যে তর্ক বেঁধে গেল। শেষে তারা আলাদা হয়ে গেল। ক্যাপ্টেন জেমস এবং উইভার সবাইকে নিয়ে বাড়ি ফিরতে লাগল, আর টাকলা মেজর সৈন্যদের নিয়ে কংয়ের শিকারে বেরিয়ে পড়ল। কিন্তু হয়তো কেউ জানত না টাকলা মেজর শীঘ্রই ভয়ঙ্কর এক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। দূরের জঙ্গলে বোমা ফাটতেই বিশাল কংয়ের দেহ সামনে দেখা গেল। সে ধীরে ধীরে টাকলা মেজরের দিকে এগিয়ে আসতে লাগল। তার রাগের কারণ স্পষ্ট, মানুষরা আবারও তার ঘর ধ্বংস করেছে। টাকলা মেজর না সরে তাকে কাছে আসতে দিতে থাকল। তারপর পুরো শক্তিতে নিজের হাতের মশাল ঝিলে ছুঁড়ে মারল। ঝিলের পানি মুহূর্তেই আগুনে জ্বলে উঠল। কং সেই ভয়ঙ্কর আগুনে ঘেরা ফেসে গেল এবং একটি বিশাল বিস্ফোরণ প্রতিধ্বনিত হল। টাকলা মেজর কেবল তাকে আগুনে পুড়তে দেখতে থাকল। মুখে নাগ আর আনন্দ দুটোই স্পষ্ট। সবাই যখন ভাবছিল কং হয়তো পুড়ে মারা গেছে, তখনই আগুনের মাঝখান থেকে গর্জ ঘুরিয়ে একজন সৈন্যকে বাতাসে ছুঁড়ে মারল। দ্বিতীয় সৈন্য পালাতেও পারল না। কংয়ের পায়ের তলায় পৃষ্ঠ হয়ে গেল। কিন্তু কং ব্যথায় হঠাৎ সবার সামনে পড়ে গেল। টাকলা মেজর সৈন্যদের শেষ আক্রমণের আদেশ দিল। ঠিক সেই সময় ক্যাপ্টেন জেমস এবং তার দল সেখানে পৌঁছে গেল। তারা টাকলা মেজরকে কংকে মারা থেকে আটকাতে এসেছিল। টাকলা মেজরের কিছু সঙ্গী, যারা কংকে মারতে চাইছিল না, তারা ক্যাপ্টেন জেমসের সাথে যোগ দিল। তখনই ঝিলের পৃষ্ঠ থেকে একটি তীব্র শব্দ এলো এবং চুলটি ফুঁড়ে বেরিয়ে এলো। সে শরীর মোচড়াল, মাথা তুলল এবং জোরদার গর্জন করল। সবাই দ্রুত দৌড়াতে লাগল। কেউ থামার সাহস করছিল না। কিন্তু টাকলা মেজর সেই প্রাণীর দিকে তাকিয়ে থাকল, একদম নড়ল না, কারণ সে তখনও কংয়ের কথাই ভাবছিল। কং কষ্টে উঠে দাঁড়াল এবং সেই টিকটিকির সাথে লড়াইয়ে নামল। কিন্তু ক্ষত এতটাই গভীর ছিল যে সে ঠিকমতো লড়তে পারছিল না।
অন্যদিকে প্রাণ বাঁচাতে ক্যাপ্টেন জেমস এবং তার দল অনবরত দৌড়াতে থাকল। ভোর হতে হতে সবাই ছোট দ্বীপের তীর পর্যন্ত পৌঁছে গেল এবং সেই টিকটিকিও তাদের একদম কাছে চলে এলো। তখনই একজন সৈন্য নিজের হাতে গ্রেনেডের পিন খুলে 2 হাত ওপরে তুলে সেই বিশাল টিকটিকির দিকে দৌড়ে গেল। কিন্তু টিকটিকি হালকাভাবে ল্যাজ নাড়াল আর সেই সৈন্য দূরের পাহাড়ে গিয়ে পড়ল। এরপর টিকটিকি তাদের দিকে এগোতে লাগল, যারা পানিতে সাঁতরে পালাচ্ছিল। মনে হচ্ছিল সবাই সেখানেই মারা যাবে। তখনই কং আকাশ থেকে নেমে এসে একটি পাথর দিয়ে সেই টিকটিকের মাথায় মারল। সবাই এই সুযোগ কাজে লাগিয়ে ঘুরে দৌড়াতে লাগল। কিছুক্ষণের মধ্যেই টিকটিকি তার ঘাড় শক্ত করে চেপে ধরল। কং পুরো শক্তি দিয়ে 2 হাতে টিকটিকির চোয়াল ধরল। পরের আঘাতে সে কোনো মতে বেঁচে গেল। তখনই টিকটিকি ঘুরে কংয়ের হাতে কামড় দিল এবং তাকে নিচে ফেলে দিল। দুজনেই আবার পানিতে পড়ল। কং একটি গাছ তুলে ডালপালা সরিয়ে লাঠির মতো ব্যবহার করল। ভয়ঙ্কর গর্জনের সাথে টিকটিকির মাথায় জোড়া আঘাত করল। টিকটিকি মাটিতে পড়ে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আবার উঠে দাঁড়াল। টিকটিকি ল্যাজ দিয়ে কংকে পেঁচিয়ে টানল, যাতে কং উড়ে গিয়ে তীরের ভাঙা নৌকায় পড়ে। উঠতে গিয়ে কং টের পেল সে শিকলে আটকে গেছে। টিকটিকি কাছে এসে কংয়ের মাথা ধর থেকে আলাদা করতে এগিয়ে এলো। ঠিক তখনই জাহাজ থেকে বুলেটের বৃষ্টি শুরু হল। মেশিনগানের ফায়ারিং টিকটিকির মনোযোগ ঘুরিয়ে দিল। সে কংকে ছেড়ে মানুষদের দিকে হামাগুড়ি দিতে লাগল। এদিকে কং শিকল ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সেগুলো আরও জড়িয়ে যাচ্ছিল। টিকটিকি মানুষদের একদম কাছে পৌঁছে যাচ্ছিল। তখনই কং শেষ শক্তি দিয়ে শিকল ছেলে কাটল। সেই সময় জাহাজের মেশিনগানটিও জ্যাম হয়ে গেল। তখনই উইভার পাহাড়ের ওপর থেকে ফ্লেয়ার গান দিয়ে টিকটিকির মাথায় গুলি করল। তার মনোযোগ ঘুরে গেল এবং সবাই মেশিনগান ঠিক করার সুযোগ পেল। মেশিনগান ঠিক হতেই আবার ফায়ার শুরু হলো। তখনই কং দেখল শিকলের মাথায় একটি বিশাল পাখা জড়িয়ে আছে। মাথায় আসলো একটি বুদ্ধি। শিকল জ্ঞানে পাখাটি ঘুরিয়ে সে সরাসরি টিকটিকির দিকে ছুড়ে দিল। পাখাটি সরাসরি তার পিঠে গিয়ে বিঁধল এবং টিকটিকি মাটিতে পড়ে গেল। পাখাটি তার শরীরের ভেতর পর্যন্ত ঢুকে গেছে। তারপর কং শিকল দিয়ে তার মাথা পেঁচিয়ে মাটিতে জোরে আছড়ে মারল। এরপর ল্যাজ ধরে পাথরে আছড়ে দিল। সেখানেই টিকটিকিকে সরাসরি পানিতে পড়ে গেল। কং এক মুহূর্তও নষ্ট না করে তাকে পানি থেকে তুলে নিল। যখন সে তাকে দেখছিল, ঠিক তখনই টিকটিকি আবার আক্রমণ করল। টিকটিকি জিভ দিয়ে কংয়ের হাত জাপটে ধরল। তখনই কং তার জিভ ধরে জোরে টানল এবং নিজের হাত তার মুখের ভেতর ঢুকিয়ে দিল। জিভের গোড়া শক্ত করে ধরে পুরো শক্তি দিয়ে বাইরে বের করে আনল। এতেই টিকটিকি চিরতরে মারা গেল। কং তার লাশ একপাশে ছুঁড়ে ফেলে দিল এবং সাবধানে হাতের তালু খুলল। উইভার সুরক্ষিত। কং তাকে আস্তে করে নামিয়ে দিল এবং সেখান থেকে দূরে চলে যেতে লাগল। এরপর সব মানুষ এই দ্বীপ ছেড়ে চলে গেল, কিন্তু কিং এখনও এই দ্বীপকে আগলে রাখল, যেভাবে সে সব সময় রেখে এসেছে। আর এইভাবেই এই অসাধারণ গল্পের সমাপ্তি ঘটল।